আচ্ছা, আজকে আমরা দেখব জ্যামিতির যে হচ্ছে 2D পার্টটা আমরা দেখব, ঠিক আছে। তো জ্যামিতির প্রথমত আমাদের যে জিওমেট্রি পোর্শন বা জ্যামিতি যে পোর্শনটা আছে, তো জ্যামিতির হচ্ছে দুই রকমের ব্যাপার আছে। জ্যামিতি পার্টটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে 2D 2 ডাইমেনশনাল বা 2D যেগুলো 2D যেগুলো ছবি হয়, আর একটা হচ্ছে 3 ডাইমেনশনাল বা 3D আমরা পিকচার যেগুলো বলে থাকি। 2D আমরা কোনগুলোকে বলি না, যেগুলো শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, ঠিক আছে। যেগুলো হচ্ছে কীরকম, যেমন ধরো একটা খাতার পাতা, এই যে খাতার পাতা, যেমন ধরো একটা খাতার পাতা যেমন হয়, তো এইটাকে আমরা বলি কি 2D বলি, ঠিক আছে। একটা খাতার পাতা, এটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল একটা পিকচার। কারণ কেন বলো তো, কারণ এর দুটো মাত্রা আছে। ডাইমেনশন মানে হচ্ছে মাত্রা, আর যেমন 2D মানে দুটো ডাইমেনশন আছে, মানে দুটো মাত্রা আছে। 3D মানে কি 3টে ডাইমেনশন আছে, মানে 3টে মাত্রা আছে। মাত্রা কোনগুলো, যেমন ধরো এই যেমন এটা আমি একটা আয়তকার একটা ছবি এঁকেছি, এইটা হচ্ছে দুটো মাত্রা আছে। কি কি, একটা হচ্ছে দেখো দৈর্ঘ্য এবং আর একটা হচ্ছে প্রস্থ আছে, ঠিক আছে। এই দিকটাকে লম্বা দিকটাকে বলে দৈর্ঘ্য এবং যে চওড়া দিকটাকে বলে প্রস্থ বলে। আর 3 ডাইমেনশনাল কোনগুলো না, যেগুলোর হচ্ছে 3টে করে মাত্রা আছে। কোনগুলো, মানে যেগুলো ঘন বস্তু যাকে বলে আর কি। যেগুলো হচ্ছে 3 ডাইমেনশনাল বলতে যেগুলো হচ্ছে মূলত হচ্ছে ঘন বস্তু, ঠিক আছে। এবার এই যে 2 ডাইমেনশনাল যেগুলো আমরা ছবিগুলোকে আমরা নিশ্চয়ই আমরা ছোটোবেলাতে আমরা যেগুলো আমরা পড়েছি দেখেছি, এরকমভাবে দেখবে এক্স ওয়াই তলে, এই যে এক্স ওয়াই তলে আমরা জ্যামিতিতে আমরা করেছিলাম লেখচিত্র গ্যাপ অঙ্কনের সময় এক্স ওয়াই তলে, ঠিক আছে। এক্স এবং আরেকটা এক্স ড্যাশ এবং আরেকটা ওয়াই এবং আরেকটা হচ্ছে ওয়াই ড্যাশ হচ্ছে ওয়াই, ঠিক আছে। এখানে যদি আমরা কোনো কিছু একটা ড্র করি, সেটা চতুর্ভুজ হতে পারে বা সেটা ত্রিভুজ হতে পারে বা সেটা বৃত্ত হতে পারে। এগুলো হচ্ছে সব, এই যে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এগুলো সব হচ্ছে তোমার হচ্ছে কি এগুলো, বা ধরো এরকম পঞ্চভুজ, এই যে এরকম, এটা শুধুমাত্র একটা পঞ্চভুজ, ঠিক আছে, মানে 5টা বাহু আছে। আচ্ছা, এই ষড়ভুজ কীরকম না, যার হচ্ছে 6টা বাহু আছে, সেটা হচ্ছে ষড়ভুজ। তো এগুলো হচ্ছে সব হচ্ছে কি বলতো, এগুলো সব 2 ডাইমেনশনাল ফিগার, ঠিক আছে। সবাই হয় দৈর্ঘ্য প্রস্থ এরকম বিষয়টা আছে। 3 ডাইমেনশনাল মানে হচ্ছে যেগুলো হচ্ছে ঘনবস্তু আমরা মূলত বলে থাকি। এবার ঘনবস্তু মানে কোনগুলো, অনেকগুলো তো, অনেক প্রকার তো ঘনবস্তু আছে। তো এর মধ্যে ঘনবস্তু মানে যে 3 ডাইমেনশন মানে 3টে মাত্রা কী কী না, যে কোনো ঘনবস্তুর আমরা সবাই জানি দৈর্ঘ্য থাকে, আর কি থাকে প্রস্থ থাকে, আর একটা কী থাকে, আর একটা থাকে উচ্চতা। এই যে 3টে মাত্রা যদি থাকে যে সকল ছবির বা যে সকল বস্তুর, সেগুলোকে আমরা বলবো 3 ডাইমেনশনাল ফিগার বা হচ্ছে 3D ছবি বা হচ্ছে 3D ঘনবস্তু, ঠিক আছে। এবার কীরকম, যেমন ধরো এই যে ধরো আমি একটা ঘনবস্তু আঁকছি, মানে আমরা একটা ছোটো থেকে আমরা প্রত্যেকে আমরা লুডোর ছক্কা আমরা দেখেছি নিশ্চয়ই। তো এই যে একটা ধরো আমি একটা লুডোর ছক্কা আমি এঁকে নিচ্ছি, ভালো করে খেয়াল করবে। লুডোর ছক্কাটা আমি এই যে ড্র করলাম, দেখো লুডোর ছক্কাটা হচ্ছে কি বলতো, 3টে মাত্রা আছে। 3টে মাত্রা আছে কি কি না, 3টে মাত্রা আছে, যেমন ধরো আমি যদি দেখি, এইটা হচ্ছে দৈর্ঘ্য এবং এই পোর্শনটা হচ্ছে প্রস্থ এবং এই পোর্শনটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। 3টে পোর্শন আছে। যেমন এখানে যেমন আমি ড্র করেছিলাম এক্স এবং ওয়াই দুটো তল, এর ক্ষেত্রে দেখো 3টে তল হচ্ছে, একটা এক্স এবং এই দিক বরাবর একটা যদি যাই এটা ওয়াই, এবং এই দিক বরাবর যদি আমরা দেখি এটা হচ্ছে একটা জেড তল। 3টে তল আছে, ঠিক আছে। এবং 3টে ডাইমেনশনাল মানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে। যাদের ন্যূনতম আছে তাদেরকে আমরা কি বলি, ঘনবস্তু বলি বা 3 ডাইমেনশনাল ফিগার বলি, ঠিক আছে। তো আমরা ধীরে ধীরে আমরা যাব। প্রথমত আজকে আমরা 2D সম্পর্কে আলোচনাগুলো করব। তো 2 ডাইমেনশনাল ফিগারে আলোচনা করতে গেলে আমরা যেগুলো জানবো, ঘনবস্তুটা 3 ডাইমেনশনাল ফিগারটা আমরা পরে আলোচনা করব। তো এখানে 2 ডাইমেনশনাল ফিগারে যেগুলো আমাদের আছে, ধরো 2 ডাইমেনশনাল ফিগারে আমরা কোনগুলো নিয়ে আমরা আলোচনা করব না, যেমন প্রতিটা জিনিস তোমাদেরকে জেনে নিতে হবে। আচ্ছা, যেমন আমরা এটুকু আমরা জানি যে হচ্ছে ত্রিভুজ, একটা ত্রিভুজ হতে পারে মানে যার 3টে বাহু আছে। আচ্ছা, একটা হতে পারে চতুর্ভুজ হতে পারে, মানে যার হচ্ছে 4টি বাহু আছে, ঠিক আছে। চতুর্ভুজ থেকেই কিন্তু অনেকগুলো ধাপে 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 অনেক কিছু মানে তৈরি হবে। আচ্ছা, ত্রিভুজ, চতুর্ভুজ, হ্যাঁ। এবার ধরো বাহু সংখ্যা বাড়লে তখন আস্তে আস্তে আরও অনেক কিছু ডিফারেন্ট টাইপের ছবি পাবো। যেমন চতুর্ভুজের মধ্যেই আছে সামান্তরিক, ট্রাপিজাম, এগুলো সব আছে, এগুলো আমি পরে বলছি। আর যেমন ত্রিভুজ পেলাম, চতুর্ভুজ পেলাম, এরপর পঞ্চভুজ হলে পঞ্চভুজ পাবো, ষড়ভুজ, অষ্টভুজ, সপ্তভুজ, এগুলো সব কিছু পাবো। এছাড়াও 2Dতে আমরা সার্কেল বা বৃত্ত আমরা 2Dতে আমরা আঁকতে পারি,
বোঝা গেল? তো 2 ডাইমেনশনাল ফিগারে আমরা মূলত ত্রিভুজ এবং চতুর্ভুজ এবং হচ্ছে বৃত্ত, এই তিনটে জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো 2 ডাইমেনশনাল ফিগারে আমরা প্রথমত যদি আমরা এই ত্রিভুজের পার্টটাকে আমরা আলোচনা করি, তো দেখো ত্রিভুজের পার্টটা যদি আমরা আলোচনা করি তাহলে হচ্ছে কি, দেখো এখানে দেখতে হবে, আচ্ছা এখানে একটু ওয়েট করো। তো এখানে এই যে 2 ডাইমেনশনাল ফিগারটা যেটা আমি দেখাচ্ছিলাম, এখানে দেখো 2 ডাইমেনশনাল ফিগারের মধ্যে যদি ত্রিভুজ যদি আমরা আলোচনা করি, ত্রিভুজ হচ্ছে কয় প্রকারের আছে না, ত্রিভুজ আছে 3 প্রকারের, ঠিক আছে। আচ্ছা দেখো এই যে ত্রিভুজ আছে, ত্রিভুজ তোমরা নিশ্চয়ই অনেকে জানো কম বেশি। তো ত্রিভুজকে আমরা 2 রকমভাবে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে কীভাবে না, একটা হচ্ছে বাহুভেদে একটা ভাগ করতে পারি, বাহুভেদে ত্রিভুজ আছে, আর একটা আছে কোণ ভেদে আছে, কোণ ভেদে। প্রতিটা টপিক আমরা আলাদা আলাদা করে আস্তে আস্তে যাব। তো বাহুভেদের ত্রিভুজ কয় প্রকার আছে না, বাহুভেদের ত্রিভুজ হচ্ছে 3 প্রকার আছে। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আমরা প্রত্যেকেই জানি যে ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য সমান তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। আচ্ছা আর একটা কি আছে, একটা সমদ্বিবাহু, সমদ্বিবাহু মানে যে ত্রিভুজের 2টি বাহু দৈর্ঘ্য সমান তাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ বলি। আর যে ত্রিভুজের 3টে বাহু অসমান তাকে আমরা বলি বিষমবাহু, বিষমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজের ছবি কীরকম হবে, মানে 3টে বাহুই সমান, মানে বুঝতে পারছো 6 সেমি 6 সেমি 6 সেমি এরকম হচ্ছে একটা ছবি আসবে। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যার 2টো বাহু দৈর্ঘ্য সমান, হ্যাঁ ঠিক আছে। এটা আমার একটু বেশি আঁকা গেছে, ধরো এটা 6 সেমি, এটা 6 সেমি, এইটা হয়ে গেছে 4 সেমি কি 5 সেমি। বিষমবাহু মানে কি 3টে বাহুই অসমান, ধরো এইটা এরকম, এইটা এরকম এবং আরেকটা এরকম। এবার দেখা যাচ্ছে এটা 4 সেমি, এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 8 সেমি। তো এটা হচ্ছে বাহুভেদে 3 রকমের ত্রিভুজ আছে। আবার কোণ ভেদে আবার 3 রকমের ত্রিভুজ আছে। কোণ ভেদে 3 রকম ত্রিভুজ কী কী আছে না, কোণ ভেদে 3 রকম ত্রিভুজ আছে। যেমন ধরো প্রথম কথা হচ্ছে, যেগুলো আমি বলছি সেগুলো আমার সাথে সাথে শুনবে এবং সেগুলো মনে রাখবে, দরকার লিখে রাখবে। 3 রকম ত্রিভুজ আছে। একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর একটা কি, সূক্ষ্মকোণী ত্রিভুজ একটা আছে। তারপরে সমকোণী ত্রিভুজ আছে একটা, সমকোণী ত্রিভুজ আছে একটা। আর একটা কি আছে, স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে না, যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ তাকে আমরা বলি সূক্ষ্মকোণী ত্রিভুজ। মনে রাখবে যে কোনো ত্রিভুজের হচ্ছে ত্রিভুজ কাকে বলে না, যার হচ্ছে 3টি বাহু আছে। এই যে দেখো 3টি বাহু আছে, 1 2 3টি বাহু আছে এবং 3টি কোণ আছে। বলতে গেলে অনেক কিছু বলতে হয়। এই ত্রিভুজের মধ্যে কিন্তু এই যে পোর্শনগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হচ্ছে এর কী বলে, শীর্ষবিন্দু বলে। এবং এই যে এটা যদি নাম দিই এ, এটা বি এবং এটা যদি সি নাম দিই, এই এ বিটা একটা বাহু, বিসি একটা বাহু এবং এসি একটা বাহু। এই যে বি কোণটাকে আমরা লিখব এরকম করে এ বি সি বলে, আমরা একটা যে কোনো ত্রিভুজের একটা কোণকে আমরা চিহ্নিত করব, ঠিক আছে। আচ্ছা তো আমি পরে যাচ্ছি। সমকোণী ত্রিভুজ কাকে মানে, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে বললাম, যে ত্রিভুজের 3টি কোণই সব সূক্ষ্মকোণ হতে পারে। এটা 60 ডিগ্রি, এটা হতে পারে 70 ডিগ্রি এবং এটা হতে পারে 50 ডিগ্রি। তো যে কোনো ত্রিভুজের মনে রাখবে 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি, 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 3টি কোণের সমষ্টি হচ্ছে কত না 180 ডিগ্রি, 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা যদি 60 হয়, এটা যদি 70 হয়, মানে 130 হয়ে গেছে, তার মানে বাকিটা নিশ্চয়ই 50 ডিগ্রি হবে। সমকোণী ত্রিভুজ কাকে বলবো না, যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ তাকেই আমরা বলবো সমকোণী ত্রিভুজ। যেমন দেখতে পাচ্ছি এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এই দুটো কোণ কিন্তু সূক্ষ্মকোণী। মানে ধরো সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়ে গেছে, মানে বাকি দুটো মিলে কিন্তু 90 ডিগ্রি হতে হবে। সেই জন্য এই বাকি দুটো, মানে এই যে বাকি অবশিষ্ট যে দুটো কোণ তাদের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি হবে। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে না, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলি। মানে এই যে দেখো এই যে স্থূলকোণ, এখন তোমাদের হয়তো অনেকে জানো বা জানো না। এখন এই সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী জানতে গেলে তোমাদেরকে নিশ্চয়ই তাহলে কোণ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তো আমি একটু বলে দিচ্ছি। দেখো কোণ হচ্ছে 3 প্রকারের হয়। একটা হচ্ছে যারা 0 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট। আমি এটাকে থিটা হিসাবে যদি লিখি, থিটা নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই জানো। 90 থেকে যদি ছোট হয় তখন সেটাকে বলি আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ আর সূক্ষ্মকোণী ত্রিভুজ আলাদা। সূক্ষ্মকোণ কাকে বলে না, যে কোণের মান 0 থেকে বড় এবং 90 থেকে ছোট তাকে বলো সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে না, যার 3টি কোণই সূক্ষ্মকোণ। আচ্ছা 0 থেকে বড় 90 থেকে ছোট তাদেরকে বলে সূক্ষ্মকোণ। আচ্ছা 90 যদি থাকে, 90 ডিগ্রি কোণটাকে বলে সমকোণ।
আচ্ছা 90-এর থেকে যদি বড় হয় আর 180-র থেকে যদি ছোট হয় তখন সেটাকে বলে স্থূলকোণ। স্থূলকোণ মানে ধরো যেমন ধরো 120 ডিগ্রি কোণ, এটা হচ্ছে একটা স্থূলকোণ, ঠিক আছে। আচ্ছা এবার 180 ডিগ্রি কোণটাকে কী কোণ বলে? 180 ডিগ্রি কোণটাকে বলে হচ্ছে সরল কোণ। সরল কোণ, সরল কোণ বলতে পারো, অথবা দেখো দুই সমকোণও আমি বলতে পারি, দুই সমকোণ, ঠিক আছে। 180 ডিগ্রি কোণটাকে আমরা সরল কোণ অথবা দুই সমকোণ আমরা বলতে পারি। আর যে কোণটা 180-র থেকে বড় কিন্তু 360-এর থেকে ছোট, 360 থেকে ছোট অথবা সমান নয়, ছোট, তাকে আমরা বলি কি? তাকে আমরা বলি হচ্ছে তোমার হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। আর যদি কোনো কোণ যদি 360 ডিগ্রি হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি বৃত্ত কোণ বা বৃত্তীয় কোণ বা বৃত্তস্থ বৃত্তীয় কোণ। কারণ 360 ডিগ্রি মানে একদম গোল হয়ে যাচ্ছে, বোঝা গেল? এই সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ তাহলে উদাহরণ কী হবে? 0-এর থেকে বড়, 90-এর থেকে ছোট, মানে যে কোনো 40 হোক, 50 হোক, 60 হোক, 70 হোক, 80 হোক, 81 হোক, 89 পর্যন্ত হবে। সমকোণ মানে 90 ডিগ্রি। স্থূলকোণ কারা কারা হবে? স্থূলকোণ হবে ধরো যেমন ধরো 91 থেকে শুরু হবে এবং 179-তে শেষ হবে। আচ্ছা প্রবৃদ্ধ কোণ কারা কারা হবে? 181 থেকে শুরু হবে এবং 359-এ শেষ হবে, বোঝা গেল? তাহলে এই যে যে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে না? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ। একটি কোণ স্থূলকোণ মানে একটা কোণ হতে পারে হয়তো 120 ডিগ্রি, 130 ডিগ্রি, 150 ডিগ্রি এরকমভাবে, ঠিক আছে। তো কোনো ত্রিভুজের কিন্তু দুটো কোণ কখনো 90 ডিগ্রি হতে পারে না, কারণ একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে আর বাকি দুটো কোণের যোগফল তবে কিন্তু 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তো একটা কোণ যদি কোনো ত্রিভুজে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, বাকি আর কেউ কিন্তু 90 ডিগ্রি হতে পারবে না, 90-এর থেকে ছোট হবে বাকি দুটো কোণ, ঠিক আছে। তো এখন বলতে শুরু করলে অনেক কিছু বলতে হয়, মানে এবার তোমাদেরকে এই যে সমবাহু বা সমদ্বিবাহু বা বিষমবাহু ত্রিভুজ আছে, এদের প্রত্যেকে তোমাদের হচ্ছে সূত্র আছে, অনেক কিছু সূত্রগুলো তোমাদের ধারণা দিতে হয়। তো এই যে সমবাহু যে ত্রিভুজ, সমবাহু যে ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের নিশ্চয় গঠনটা তোমরা আগে আমি তোমাদের একটু আগে দেখালাম। এই যে এরকম হচ্ছে গঠন হয়, তিনটে ধরো 6 সেমি, 6 সেমি এবং 6 সেমি, ঠিক আছে। এই ত্রিভুজের কিছু কিছু নিয়ম আছে। এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে। ক্ষেত্রফলের সূত্র বিভিন্ন রকম বই থেকে তোমরা এগুলো লিখে নিয়ে মুখস্থ করতে পারো বা পড়ে মুখস্থ করতে পারো। √3/4 ইন্টু, যদি আমি এদের যদি প্রত্যেকে যদি বাহু যদি এ ধরি, ঠিক আছে, এই বাহুগুলো যদি আমি এ ধরি তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এর হচ্ছে উচ্চতা হয়, উচ্চতা কি হয় না? উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু দৈর্ঘ্য, ঠিক আছে। ক্ষেত্রফল এবং উচ্চতা এই দুটো দিয়েই থাকে। আচ্ছা পরিসীমা, পরিসীমা সূত্র কি হয়? পরিসীমার সূত্র হয় 3a, কারণ তিনটে বাহু দৈর্ঘ্য যেহেতু সমান, সুতরাং পরিসীমা মানে যে কোনো ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, যাই হোক, পরিসীমা মানে শুধুমাত্র তার বাহুগুলির যোগফল। মানে ধরো এরকম একটা যদি ত্রিভুজ থাকে তোমার সামনে, এটা যদি 6 সেমি, এটা 6 সেমি, এটা 6 সেমি হয়, তাহলে এর পরিসীমা কত হবে? 6 যোগ 6 যোগ 6 করে করতে পারো, মানে 18 হতে পারে, অথবা তুমি একদম ডিরেক্ট করতে পারো 3 ইন্টু 6, মানে তুমি 18 করতে পারো, বোঝা গেল? তো সমবাহু ত্রিভুজের এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা এবার সমদ্বিবাহু ত্রিভুজে, আচ্ছা এবার এই প্রসঙ্গে বলে রাখি যে উচ্চতা আবার মধ্যমা জিনিসটা কোথায়, যেহেতু হয়তো বলতে বলতে অনেক কিছু বেরিয়ে আসছে, তো সেই জিনিসগুলো একটু দেখতে হয়। মানে উচ্চতা কোনটা বলি, মানে ধরো এটা একটা যদি ত্রিভুজ হয়, এটাকে দেখতে পাচ্ছ, এটা একটা ত্রিভুজ, এটা এবিসি যদি একটা আমাদের একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের এই যে শীর্ষকোণ, এটাকে বলে শীর্ষকোণ বলে। শীর্ষকোণ থেকে যদি আমি সোজাসুজি এখানে লম্ব একটা ড্র করি, লম্ব মানে কি 90 ডিগ্রি কোণ যদি একটা করে লাইন করি, তাহলে এইটাকে বলবো কি বলবো? এটাকে বলবো উচ্চতা, ঠিক আছে। আর মধ্যমা কাকে বলবো? আর মধ্যমা হচ্ছে এই যে একটা ধরো একটা এরকম একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এই যে শীর্ষবিন্দু দেখতে পাচ্ছ, ধরো এই একটা শীর্ষবিন্দু, আর বিসি বাহুর মধ্যবিন্দু ধরো হচ্ছে এইটা, এই এ শীর্ষবিন্দু থেকে এই বিসি বিপরীত বাহুর যে মধ্যবিন্দু পর্যন্ত যে যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যায়, ধরো এটা এডি, এইটাকে বলে হচ্ছে মধ্যমা বলি। এখন তোমার মনে হতে পারে যে উচ্চতা এবং মধ্যমা তাহলে তো একই জিনিস, একই রকম দেখতে লাগছে। না, একই রকম দেখতে লাগলেও একই জিনিস নয়, কারণ ধরো ত্রিভুজটাকে যদি তুমি এরকম ভাবনা চিন্তা করো, এটা ধরো এ, এটা ধরো বি এবং এটা ধরো সি যদি থাকে, তাহলে দেখো এই যে শীর্ষবিন্দু আছে এখানে এ পজিশন থেকে এর মধ্যবিন্দু কিন্তু এখানে হবে, তাই না? তাহলে এই মধ্যবিন্দু পর্যন্ত যোগ করলে কী হবে? এইটা দেখো, এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই বাঁকা হচ্ছে, ঠিক আছে। যে কোনো ত্রিভুজেরই তিনটে মধ্যমা আছে, তিনটে উচ্চতা আছে।
এবারে যদি ত্রিভুজ যদি এরকম যদি হয়, যদি এই রকম ধরনের ত্রিভুজ হয়, তাহলে তার কি উচ্চতা পাবো? কারণ ধরো তোমার হয়তো মনে হতে পারে যে স্যার এ বিন্দু থেকে যদি আমি বিসির উপর যদি লম্ব একটা দাঁড় করান, তা তো এই লম্ব এই দিকে এই দিকে পাবো, তাহলে কি করে হবে? না, তখন কি করতে হবে, এই বিসি বাহুটাকে বাড়িয়ে দিতে হবে এবং এখান থেকে লম্বটা আঁকতে হবে। ঠিক আছে, সুতরাং ত্রিভুজের যে কোনো ত্রিভুজেরই কিন্তু মধ্যমা এবং উচ্চতা দুটো করে থাকবে। তো বোঝা গেল। তো এই যে ত্রিভুজের এই যে সমদ্বিবাহু ত্রিভুজের ব্যাপারটা তোমরা সমবাহু ত্রিভুজের পড়লে। আচ্ছা, এবারে ধরো তোমাদের যে কোনো যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজেরও সূত্র আছে, সমকোণী ত্রিভুজের সূত্র আছে। তো মোটামুটি ভাব যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তোমাদের জন্য যেটা দরকার, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা এই সূত্রটা মনে রাখবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বা এটা যদি পার্টিকুলার যদি সমকোণী ত্রিভুজ হয়, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হয় না, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি হয়, লম্ব গুণ হচ্ছে ভূমি। বোঝা গেল, কারণ লম্বই তো উচ্চতা। আচ্ছা, আর যে কোনো আবার একটা হেরনের সূত্র আছে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলে আর একটা সূত্র আছে, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে, তো এই এসগুলো কি, এসটা হচ্ছে যেখানেতে যদি বাহু, এগুলো হচ্ছে সব বাহু, এ বি সি, এগুলো হচ্ছে কি ত্রিভুজের যদি বাহু হয়, তাহলে এই এসটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 2। এবারে অঙ্ক যে সাবজেক্টটা, এটা তো শেখার বিষয় এবং এটা ধীরে ধীরে শিখতে হবে, একদিনে সমস্ত কিছু জিনিস শেখা যায় না। তো এগুলো আস্তে 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 রেগুলার করতে থাকলে এই জিনিসগুলো তৈরি হবে। এবার ধরো এই যে ধরো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিভিন্ন রকম ত্রিভুজ থেকে থাকে, ধরো আমি বলছি ক্ষেত্রফল দিয়ে কীভাবে অঙ্ক দিতে পারে। ধরো এটা একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা জানতে চাই, ধরো একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দিয়েছে 6 সেমি, তাহলে জিজ্ঞেস করছে ক্ষেত্রফল কত। তাহলে এর ক্ষেত্রফল আমরা কী করতে পারি বলো? সূত্র কী ছিল, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে বাহু এখানে 6, তাহলে 6 স্কোয়ার হবে, মানে √3/4 ইন্টু কত, 36। তার মানে কাটাকাটি করলাম, 4 9 36, মানে 9√3 হচ্ছে ক্ষেত্রফল। তো তাহলে বর্গ সেমি হবে, বা বর্গ দিয়ে এককে হবে। ঠিক আছে, আচ্ছা, যদি এরকম একটা যে কোনো একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দেয়, এর যদি লম্বটা যদি 12 সেমি, এটা ভূমিটা যদি 6 সেমি হয়, তাহলে এর ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু লম্ব মানে হচ্ছে 12 ইন্টু ভূমি মানে 6, কাটাটি করো, 2 দিয়ে 12 তাহলে 6, 6 6 36 বর্গ সেমি। বোঝা গেল। তো এই ধরনের প্রশ্ন এগুলো কিন্তু থাকে, বা এগুলো তোমাকে জানতে হবে। তো ত্রিভুজ রিলেটেড এই জিনিসগুলো আছে, এগুলো তোমাদেরকে শিখতে হবে। তাহলে ত্রিভুজের ব্যাপারগুলো গেল। এবারে ধরো আমি তোমাদের দেখাবো 2 ডাইমেনশনাল মধ্যে, এবার হচ্ছে চতুর্ভুজ নিয়ে আমি কথাগুলো বলবো। তো দেখো ক্লাসটা হয়তো একটু লং হচ্ছে, কিন্তু তোমাদের এই জিনিসটা ভালো লাগবে। এবারে অঙ্ক সাবজেক্ট একটু কঠিন সাবজেক্ট অনেকে মনে করো, তো তোমাদের কী করতে হবে, ক্লাসটাকে ভালো করে করতে হবে। ধরো এইটা আমি একটু একটা আলাদা জিনিস দিয়ে বোঝাচ্ছি, দেখো ভালো লাগবে যদি মন দিয়ে যদি শেখার চেষ্টা করো, তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে, কারণ টপিকটা হচ্ছে ভালো লাগা, ইন্টারেস্টিং। এবারে এই রিলেটেড অঙ্ক করতে গিয়ে তোমাকে কী করতে হবে না, তুমি 5টা বই দেখতে হবে। দেখে দেখো, প্রথমত আমি যার ছবিটা এঁকেছি, এইটা হচ্ছে কিসের ছবি এঁকেছি, এটা আমি একটা চতুর্ভুজের ছবি এঁকেছি। কিসের ছবি এঁকেছি? চতুর্ভুজ। চতুর্ভুজ কাকে বলে না, যার 4টে বাহু থাকে, দেখতে পাচ্ছ এই একটা বাহু আছে, যদি আমি এটার নাম দিই এ বি সি ডি, আমি দেখতে পাচ্ছি ছবিটা একটু ট্যাড়া ব্যাগা এঁকেছি। এ বি বি সি সি ডি এবং ডি, এর 4টে দেখো বাহু, এবং এই যে এ বি সি ডি এইগুলোকে বলা হচ্ছে এর হচ্ছে শীর্ষবিন্দু বলে। এই একটা চতুর্ভুজ থেকেই আমরা কিন্তু সব জিনিসগুলো তৈরি করতে পারবো। এই চতুর্ভুজটাকে এবার যদি তুমি এরকম করে দাও যে চতুর্ভুজটা, তাহলে চতুর্ভুজ কাকে বলে না, যে মানে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হচ্ছে চতুর্ভুজ বলে, বা ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। ঠিক আছে, এবার ধরো এই চতুর্ভুজটাকে আমি যদি একটু ঠেলে ঠেলে যদি সোজা করার চেষ্টা করি, যদি ধরো এরকম করে দিই, এই ধরো এরকম করলাম, একটু ঠেলে ঠেলে করলাম, কিন্তু এরকম একটু বেঁকে গেল, আমরা এটা স্ট্রেট হবে সরলরেখাটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে এই সরলরেখাটার সাথে উপরের সরলরেখাটার সাথে নিচের সরলরেখাটা সমান্তরাল। যদি এরকম ছবি তৈরি হয়ে যায়, তখনই সেটা হয়ে গেল কি, সেটা হয়ে গেল ট্রাপিজিয়াম। কী হয়ে গেল? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে না, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এটার সাথে এটা হচ্ছে সমান্তরাল, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম হয়ে গেল। বুঝতে পারছো? এবার সমান্তরাল কাকে বলে নিশ্চয়ই তোমরা জানো অনেকে, যে যদি দুটো সরলরেখা যদি পরস্পরকে কখনো ছেদ না করে, তখন তাদের বলে সমান্তরাল। মানে এদের মধ্যে মধ্যবর্তী যে দূরত্বটা সর্বদা কিন্তু 1 থাকে।
তখন হচ্ছে বলে এটাকে সমান্তরাল সরলরেখা। তো দেখতে পাচ্ছ এখানে এই দেখো এই যে সরলরেখাটা এবং এই সরলরেখাটা মনে হচ্ছে যেন কখনোই ছেদ করবে না, সেই জন্য হচ্ছে এরা পরস্পর সমান্তরাল। তো এরকম যদি যে কোনো চতুর্ভুজের যদি দুটো বাহু সমান্তরাল হয় তখন সেটাকে আমরা বলি ট্রাপিজিয়াম বলি। তো বুঝতে পেরেছো? এবার এই ট্রাপিজিয়ামটাকে যদি ঠেলে আরেকটু যদি সোজা করার চেষ্টা করি, হ্যাঁ, যে মনে হলো যে আচ্ছা এইটা তো এইটার সাথে এটা সমান্তরাল ছিল, এবং তার সাথে আমি যদি বলে দিই এইটার সাথে এই বাহুটাও যদি সমান আমি যদি এঁকে দিতে পারি, তখন যেটা তৈরি হবে ABCD, এইটা হচ্ছে আবার একটা কী হয়ে যাবে না, এটা হচ্ছে আবার একটা সমদ্বিবাহু। এই দেখো এই বাহুটার সাথে এই বাহুটার সমান যদি হয় তখন সেটা হয়ে যাবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এবং এই যে ট্রাপিজিয়ামটা আমি এঁকেছি এটা আমি কিছুটা ঠেলেছিলাম, এরপর যদি আমি ঠেলে যদি এরকম একটা ছবি তৈরি করে দিতে পারি যার কিনা দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, তখন হচ্ছে এটা হয়ে গেল সামান্তরিক। সামান্তরিক মানে দুই জোড়া সমান্তরাল, মানে এইটার সাথে এটা সমান্তরাল, টেন লাইনের মতো কখনো ছেদ করবে না, এটার সাথে এটা সমান্তরাল কখনো টেন লাইনের মতো ছেদ করবে না, তখন সেটা হলো সামান্তরিক। বোঝা গেল? আবার এই সামান্তরিককে যদি আমি আরেকটু যদি ঠেলে দিয়ে যদি এরকম যদি একটু সোজা করে দিই, যদি প্রতিটা কোণ যদি 90 ডিগ্রি করে দিতে পারি এই কোণগুলো, তখন এটা হয়ে গেল একটা আয়তক্ষেত্র। ঠিক আছে? প্রতিটা কোণ যদি, কারণ সামান্তরিক কাকে বলে না, যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। ঠিক আছে? সামান্তরিকের ক্ষেত্র হচ্ছে ভূমির দৈর্ঘ্য গুণিত উচ্চতা, এগুলো আস্তে আস্তে করে তোমাদেরকে পড়তে হবে। আয়তক্ষেত্র হচ্ছে এরকম জিনিস যে মানে সামান্তরিকটাকে যদি ঠেলে আমি সোজা করে দিই তখন সেটা তৈরি হয়ে যায় আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলে না, যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাকে আমরা আয়তক্ষেত্র বলবো। এবার এটাকে যদি চেপটে দিয়ে একটু যদি চার চৌকো মডেল তৈরি করে দেওয়া যায়, মানে ধরো এরকম যদি একটা মডেল তৈরি করে দিতে পারি যেটা কিনা চারটে বাহুর দৈর্ঘ্যই সমান, বুঝতে পারছো, চারটে বাহুই সমান, তখন সেটাকে আমরা বলে দেবো কি না, বর্গক্ষেত্র। ঠিক আছে? তো তাহলে আমি বুঝতে পারছি যে চতুর্ভুজ থেকেই কিন্তু সমস্ত কিছু মানে একটার পর একটা কন্ডিশন অ্যাপ্লাই করে কিন্তু এইরকম বা চতুর্ভুজগুলো, বিভিন্ন রকম চতুর্ভুজগুলো আমরা কিন্তু পেতে পারি। এবার প্রত্যেকের আলাদা আলাদা ছবি আছে। এবার এই যে চতুর্ভুজ আছে যদি আমি এরকম করে যদি তৈরি করি, যে ধরো এরকমভাবে করলাম যে এরকম এইটার সাথে এইটা সমান, আবার এইটার সাথে এই বাহুটা সমান, মানে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এই দুটো বাহুকে এইটাকে বলে সন্নিহিত বাহু, আবার একইভাবে এই দুটো বাহুকে বলে সন্নিহিত বাহু। যদি যে কোনো চতুর্ভুজের যদি সন্নিহিত বাহুগুলো যদি শুধুমাত্র সমান হয়, হ্যাঁ ঠিক আছে, তখন সেটাকে বলে কি সন্নিহিত। এই যে দেখো এটাকে কি বলছে, কাইট বলে, এটাকে বলে কাইট। এবং এইটাকে যদি একটু ঠেলে যদি সমান তো ঠিক আছে, কিন্তু যদি সমান্তরাল হয়ে যায় বিপরীত বাহুগুলো এবং প্রতিটা বাহু যদি সমান হয়ে যায়, তখনই সেটা হয়ে যাবে কি একটা রম্বস হয়ে যাবে, এটা রম্বস হয়ে যাবে। সামান্তরিকও নিজে কিন্তু একটা রম্বস, এবং রম্বসকে যদি ঠেলে সোজা করি তাহলে কিন্তু আমি বর্গক্ষেত্র পাবো। ঠিক আছে, বোঝা গেল? এগুলো সব কিন্তু আমরা খাতায় শুধুমাত্র পেনের মাধ্যমেই আঁকতে পারবো, এই জন্য এগুলো সব 2 ডাইমেনশনাল ফিগার। বৃত্তর অনেক কিছু শেখার আছে, তো আমি 2D পার্টটা শেষ করে বলেছি। তো দেখো এখানে দেখো বৃত্ত, যদি আমরা একটা এটাকে আমরা সার্কেল বা বৃত্ত বলি, এইটাকে বলে বৃত্তের কী বলে, এটাকে বলে কেন্দ্র, এইটাকে বলে হচ্ছে ব্যাসার্ধ বলে, এইটাকে যদি আমরা এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ড্র করি এটাকে বলে ব্যাস বলে, আর যে কোনো পরিধির উপর দুটো বিন্দুকে যোগ করলে এটাকে বলে আমাদের জ্যা বলে। এটাকে কী বলে, জ্যা বলে। এইটাকে বলে হচ্ছে ব্যাস, এইটাকে বলে হচ্ছে ব্যাসার্ধ। এবার এই বৃত্তের ব্যাস ব্যাসার্ধের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক আছে, বৃত্তের ব্যাস সমান 2 গুণিত ব্যাসার্ধ, এটা একটা ধারণা বলতে পারো। অথবা আর একটা তুমি বলতে পারো যে ব্যাসার্ধ সমান যে ব্যাসের অর্ধেক, মানে 1/2 গুণিত হচ্ছে ব্যাস, এটাও তুমি বলতে পারো। ঠিক আছে? বৃত্তের অনেক রকম সূত্র আছে, নর্মালি পরিধির সূত্র হচ্ছে 2πr, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। ঠিক আছে? আচ্ছা, অর্ধপরিধি হচ্ছে, যদি আমি বলি বৃত্তের ক্ষেত্রে অর্ধপরিধি, যদি বলি অর্ধপরিধি মানে আবার কীরকম বিষয়টা, মানে ধরো শুধুমাত্র এই পোর্শনটা, সেটাকে হচ্ছে সূত্রটা কত, সেটার সূত্র হচ্ছে πr, মানে অর্ধেক হবে। বুঝে গেল? যদি এরকমভাবে বৃত্তটা যদি এরকম হয়, এই পর্যন্ত যদি হয়, তাহলে সেটা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হয়ে যাবে, সেটা সূত্র কত হবে πr²/2। ঠিক আছে? এগুলো সবগুলোই কিন্তু আমরা শুধুমাত্র খাতা পেন মানে পেনে আঁকতে পারি বলে, এবং সেখানে দেখাতে পারি বলে, বা সেটাকে পাতার মধ্যে এঁকে সেটাকে যদি আমরা কাটি তাহলে সেই মডেলটা বের করতে পারবো, মানে 2 ডাইমেনশনাল ফিগারে। কারণ পাতার হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, সেই জন্য আমরা এগুলো সবগুলো বলবো আমরা 2 ডাইমেনশনাল ফিগার বা 2D।
ঠিক আছে। কিন্তু আমি এখানে দেখো যে ঘনবস্তুটা আমি আয়তঘনটা এঁকেছি, যে লুডোর ছকাটা এঁকেছি, আমি এখানে দেখে হয়তো বোঝাতে পারছি যে এটা একটা ঘন, কিন্তু আমি তো খাতাতে এঁকে তুললে কি আমার লুডোর ছক্কার মতো দেখতে হবে? হবে না। সেই জন্য এগুলো হচ্ছে থ্রি ডাইমেনশনাল ফিগারে আঁকতে হবে, মানে মানে 3টে তল দিয়েই গঠিত হতে হবে, তবেই সেটা হচ্ছে 3D ছবি হবে। বুঝতে পেরেছো আশা করছি। তো এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে বলবে, জানাবে, কেমন?